আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএ টিভির রাতের আয়োজন লেট এডিশনে। আর এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আরএফএল থ্রেড পাইপের সৌজন্যে। আজ আমরা এই অনুষ্ঠানে কথা বলবো দিনের উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে, যেমনটা আমাদের সংবাদ শিরোনামে আপনারা দেখেছেন। আজ সারা দেশে আধাবেলা একটি হরতাল হয়েছে মাওলানা ফারুকীকে হত্যার প্রতিবাদে এবং তার খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এই হরতাল ডেকেছিল ছাত্র সেনা। এছাড়া ঢাকা শহরে আজকে জাতীয় শোক দিবস উপলক্ষে একটি বিশাল ছাত্র সমাবেশ হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া চলমান রাজনৈতিক নানান ঘটনা নিয়ে বিরোধী দল বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের নেতারা অনেক বক্তব্য রেখেছেন, কথা বলেছেন। সম্প্রতি পরপর দুদিন ঢাকা শহরে যে খুনের ঘটনা ঘটেছে, মাওলানা ফারুকী হত্যাকাণ্ড এবং তারপর দিন একই পরিবারে ৩ জনকে হত্যা করেছে, সেই বিষয়গুলো তো আলোচনা থাকছেই। তাছাড়া আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গত দুদিন ধরে আমরা দেখছি যে গুম হয়ে যাওয়া বিভিন্ন ব্যক্তির স্বজনরা ঢাকায় অনুষ্ঠান করে তাদের কষ্টের কথা, তাদের নানান তিক্ত অভিজ্ঞতার কথা এবং স্বজনদের ফিরে পাওয়ার দাবির কথা বলেছেন। এবং এসব অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা যোগ দিয়ে গুমের বিরুদ্ধে কথা বলেছেন। যারা গুম হয়ে গেছেন, হারিয়ে গেছেন, তাদের ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন। এই সব কিছু নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক অ্যাডভোকেট MA আমিন উদ্দিন। এছাড়াও আমাদের সাথে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি জনাব HM বদিউজ্জামান সোহাগ। আপনাদের 3 জনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনাটা শুরু করতে চাই হরতাল দিয়ে, কারণ অনেক দিন পর একটি হরতাল দেখলাম আমরা। 5 জানুয়ারি নির্বাচনের পরে কোনো হরতাল পালিত হয়নি। মূল বিরোধী দল বা মাঠে যারা সক্রিয় সেই বিএনপির নেতৃত্বে 20 দলীয় জোট, তাদের পক্ষ থেকেও 5 জানুয়ারি নির্বাচনের পরে হরতাল অবরোধের মতো ওরকম কর্মসূচিও ডাকা হয়নি, পালিত হয়নি। মাওলানা ফারুকী তার হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্র সেনা এবং তিনি যেই সংগঠনের ছিলেন তাদেরও সমর্থন ছিল, ওই হরতালটি পালিত হয়েছে। তবে হরতাল বলতে আমরা যেমনটা বুঝি সেরকম কিছুই হয়নি। বলা হচ্ছে শান্তিপূর্ণভাবে হয়েছে হরতাল। বিভিন্ন জায়গায় ঢাকা সহ মিছিল মিটিং হয়েছে, কোথাও কোথাও যানবাহন আটকানো হয়েছে বা ভাঙচুর করা হয়েছে, কিন্তু হরতালের যেরকম সাধারণ চিত্র আমরা সবসময় দেখি তেমনটা ছিল না। তো আমিন ভাই, হরতালটা কেমন দেখলেন? ধন্যবাদ আপনাকে। আজকের হরতাল সম্বন্ধে বলতে গেলে প্রথমে বলতে হয় যে দীর্ঘ 1 মাস ছুটির পর আজকে আমাদের সুপ্রিম কোর্ট প্রথম খুলল। স্বভাবতই আমি সকালবেলা 8টার সময় ঘর থেকে বের হয়ে আমি কোর্টে যাই। তো যাওয়ার পথে আমি দেখলাম যানবাহনের সংখ্যা অনেক কম, কিন্তু মানুষ রাস্তাঘাটে ছিল। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা পরিলক্ষিত হলো, যেটা আপনি একটু আগে বলছিলেন, অন্যান্য হরতালের সাথে এটা একটা কতগুলো মৌলিক ছিল, ডিফারেন্স ছিল, পার্থক্য ছিল। পার্থক্যটা হচ্ছে এই ধরনের, অন্যান্য হরতালে মানুষের মনে একটা ভয় থাকে যে কখন সশস্ত্র আক্রমণ হবে, সহিংস আক্রমণ হবে, কোথায় আগুন ধরবে, এই ধরনের কিছু মানুষের মনে ছিল না, যার ফলে মানুষ কিন্তু স্বাভাবিক চলাফেরা করেছে। হরতাল কেউ ডাকতে পারে, তার গণতান্ত্রিক অধিকার, সে ডাকতে পারে, কিন্তু মানুষকে বল প্রয়োগ করে কোনো ধরনের হরতাল পালনে বাধ্য করা বা ভয়ভীতি সৃষ্টি করা, এটা কিন্তু হবে না। আগের দিন পুড়িয়ে মানুষকে দিয়ে দেওয়া, অত মানুষ পুড়িয়ে মেরে ফেলা, এগুলো হচ্ছে যে অপরাধ। হরতাল করাটা অপরাধ না, কিন্তু হরতাল করতে যে মানুষকে বল প্রয়োগ করা, সহিংস আচরণ করা হচ্ছে অপরাধ। এটা কোনোভাবেই হতে পারে না। অধিকন্ত হরতালটা হচ্ছে অগ্রগতির পথে কিন্তু অন্তরায়। আপনি যদি আপনার দেশে আমরা প্রবৃত্তির হার বাড়াতে যাচ্ছি, আমরা ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কাজ করছি, কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা হরতাল দেই, এটা কিন্তু পিছু টানে ধরে। আমি আজকে FBCCI এর একটা বিবৃতি দেখলাম, ওনারা অনুরোধ করছেন হরতাল প্রত্যাহার করার জন্য। অর্থাৎ ব্যবসায়ীরা কিন্তু কোনোভাবেই চান না, কোনোভাবেই তাদের কাজের যে পরিবেশ বিনষ্ট হোক, অথবা তাদের কাজের গতিটা কমে আসুক। একটা হরতালে কিন্তু অনেক কমে যাচ্ছে, কারণ তার একটা শিপমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, তার একটা কমিটমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু যিনি ধরেন 3 দিনে একটা মাল পাঠানোর কথা ছিল বিদেশি রপ্তানির উদ্দেশ্যে, উনি পাঠাতে পারছেন না, চিটাগং পোর্টে যেতে পারছেন না। শুধু ব্যবসায়ী না, শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড না, মানুষের সাধারণ জীবন যাপন, চলাফেরা, রুটি রুজির সব কাজই ব্যাহত হয়। মানুষের অর্থনীতিকে ঘিরে তো মানুষের মূল আবর্তন হচ্ছে জীবনের, এখানে মূল ক্ষতিটা আসলে এখানে হচ্ছে। প্লাস আপনি যেটা বললেন, যেমন সামাজিক ক্ষতি হচ্ছে, যেমন একজনের বিয়ে থাকতে পারে, একজন অন্যান্য কোনো প্রোগ্রাম থাকতে পারে, সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে হরতালের জন্য।
যার ফলে হরতাল কিন্তু মানুষের সামগ্রিক জীবন ব্যবস্থাকে একটা ক্ষতিকর, একটা নেতিবাচক প্রভাব পড়ে। সেই কারণে হরতালের বিরোধিতা অনেক বেশি করে। পারভেজ ভাই, এই যে অহিংস একটি হরতাল শান্তিপূর্ণ পালিত হয়েছে মোটামুটি, যদিও স্বাভাবিক কর্মকাণ্ড অনেক চলেছে, তারপরও এই হরতাল সম্পর্কে আপনার মূল্যায়ন কি? কারণ বড় কোনো রাজনৈতিক দল যখন হরতাল ডাকে তখন এর প্রতিক্রিয়া বেশি হয়, ক্ষতির প্রভাব বেশি হয় এবং তা নিয়ে রাজনৈতিক বক্তব্য, পাল্টা বক্তব্য অনেক বেশি হয়। ধন্যবাদ আশরাফ ভাই আমাকে সময় দেওয়ার জন্য। প্রথমে যে হরতাল প্রসঙ্গটা এসছে, আমি একটু কথা বলতে চাই। হরতাল কখনোই শাব্দিক অর্থে উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো শব্দ নয়। এটা আজ পর্যন্ত যতভাবেই, যেভাবেই, যে কারণেই যেই হরতাল ডেকে থাকুক বা পালন করে থাকুক, এটা বলার সুযোগ নেই যে অর্থনীতির সাথে হরতালের খুব সামঞ্জস্যপূর্ণ কোনো সম্পর্ক বিদ্যমান ছিল। অতীতও ছিল না, এখনও নেই, আগামীতেও থাকবেন। সম্পূর্ণ বিপরীতমুখী দুটো ধারা। কিন্তু হরতালটি কেন হয় সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। কারণ যারা একটি হরতাল দেন তাদের খুব বেশি রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে একটি হরতাল সফল করাও কিন্তু চারটিখানি কথা নয়। সেই জায়গায় একটা হরতাল তখনই ডাকা হয় যখন তাদের পিঠটি দেয়ালে ঠেকে যায়। আমরা মনে করি যে হরতাল হচ্ছে আন্দোলনের শেষ হাতিয়ার। কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে বা বাংলাদেশে বিশেষ করে আমরা দেখেছি যে হরতালটি রাজনৈতিক দল তাদের প্রয়োজনেই ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সরকারি তরফ থেকেও আমরা দেখি, আমরা যারা টকশোতে এসি তারা হয়তো বলি যে হরতালের কারণে এত টাকা ক্ষতি হয়ে গেল, ব্যবসায়ী বিজনেস নেতারা বলছেন এত টাকা হলো। কিন্তু আমরা দেখি যতটি হরতাল এই পর্যন্ত দেয়া হয়েছে, শাসক দল অম্লান বদনে, বিশেষ করে গত 7টি বছর সরকারের বিটিভিতে আমরা দেখেছি এবং আলোচনায় দেখেছি যে হরতাল পালন করেনি, জনগণ কোনো রকম রেসপন্স করেনি। সো সেই হিসাবে হরতালে কোনো ক্ষতিই হয়নি। আর 7 বছরে এই হরতালের পরেও প্রবৃত্তি অনেক বেড়ে গিয়েছে আমরা দেখেছি আলোচনায়, এবং প্রবৃত্তির দিকে যেহেতু আমরা এগিয়ে যাচ্ছি সেটা হরতাল আর প্রয়োজন নেই এমন একটা কথা আমরা শোনা যাচ্ছে। কিন্তু প্রবৃত্তি, হরতাল, তার সঙ্গে একটা শব্দ সংযুক্ত থাকা, সেটা হচ্ছে গণতন্ত্র। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা হরতাল বন্ধ করতে চাচ্ছি একাধারে, প্রবৃত্তি অর্জন করতে চাচ্ছি কিন্তু গণতন্ত্রকে কোনো একটা জাদুঘরে পাঠিয়ে দিয়ে। এখন প্রশ্নটি হচ্ছে যে এই যে দুটো শব্দ আপনি কাছে আনতে চান, একটিকে অন্য জায়গায় পাঠিয়ে দিলে তারা কিন্তু এই কোনোটাই আপনার সাথে ব্যাটে বলে মিলবে না। কারণ আপনি যখন জনগণের কথা বলবেন, আপনি যখন দেশের একটা শাসন ব্যবস্থার কথা বলবেন, বৈধ শাসন তান্ত্রিক ধারাবাহিকের কথা বলবেন, তখন কিন্তু আপনাকে সেই অর্জনটি কিন্তু গণতন্ত্রের মাধ্যমে আসতে হবে। কারণ পৃথিবীতে এখন পর্যন্ত বেটার গণতন্ত্রের চেয়েও আরো কিছু বেটার এমন কিছু আসে নাই। আমরা বলি হ্যাঁ গণতন্ত্র ভালো, তার চেয়ে ভালো কোনটা? গণতন্ত্র। তার চেয়ে ভালো কোনটা? তাও গণতন্ত্র বলতে বাধ্য হচ্ছে, এর কোনো বিকল্প নেই। তো এর বিকল্প কিন্তু এখনো আমার আবিষ্কার হয়নি। কিন্তু এখন আমাদের সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে আশরাফ ভাই, আমরা গণতন্ত্রকে অনেক আবার লিমিটেড এডিশন করে ফেলছি। আমরা গণতন্ত্রকে সংজ্ঞায়িত করছি আমাদের ট্রেন্ড অনুযায়ী। যখন আমরা যদি ক্ষমতায় থাকি তখন আমরা শাসনতন্ত্রকে এক নিমিষেই গায়ের জোরে চেঞ্জ করে ফেলতে পারি এবং সেইটার সপক্ষে, যেটার পক্ষে আমি ছিলাম সেটার বিপক্ষে অবস্থান নিতে পারছি। আবার ব্যালেন্স অফ কনভিনিয়েন্ট ইনকনভিনিয়েন্টের খেলায় আমি যে কথা এখন বলছি, যদি কোনো কারণে আমার দল ক্ষমতায় চলে আসে আমি তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। এই যে নীতি নৈতিকতা বিবর্জিত আমরা যেভাবে কথা বলি, আমরা কখনো ভুলে যাই না যে আমাদের কথাগুলি কিন্তু অন রেকর্ড, এবং সবচেয়ে বড় বিচারক বর্তমানে যারা আছে সেটা হচ্ছে জনসাধারণ। তারা কিন্তু আমাদের এই কাণ্ড কারখানা শুধু বিনোদন ছাড়া তাদের আর কিছু করার, তারা ভাগ্যের দোষ দেয় যে এই ব্যক্তিগুলি বোধহয় আমাদের নিয়ন্ত্রণকর্তা, এই ব্যক্তিগুলি হচ্ছে আমাদের শাসনকর্তা এবং এই ব্যক্তির আন্ডারে আমাদের আগামী 5 বছর থাকতে। তারা খুবই অসহায় তাহলে এই রাজনীতির মধ্যে। সোহাগ ভাই, যে কারণে আজকের হরতালটি ডাকা হয়েছিল বা পালিত হয়েছে, যেমন করেই হোক, মাওলানা ফারুকীকে হত্যাকাণ্ডের প্রতিবাদে খুনিদের ধরা এবং বিচার করার দাবিতে আমরা দেখেছি এরই মধ্যে 2 জন সন্দেহভাজনকে ধরা হয়েছে এবং তাদেরকে আদালতে নেওয়ার পরে রিমান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি কিন্তু খুব বেশি দিন আগের নয়। তাহলে পরে হরতাল করে সরকারের কাছ থেকে হরতালকারীরা তাহলে কি অর্জন করলো? এর জন্য যে তদন্ত, পুলিশের তৎপরতা, সরকারের উদ্যোগ, এগুলো তো চলছেই। তাহলে হরতাল দেওয়াতে কি সেগুলো সুফল তারা বেশি পেল যারা হরতাল ডেকেছে? কারণ প্রক্রিয়া কিন্তু চলমান আছে, বন্ধ হয়ে যায়। দেখুন, এখানে আসলে হরতাল দেওয়ার কারণে সুফল বেশি বা কম পাওয়ার বিষয়টির সাথে সম্পৃক্ত নয়। কারণ আপনারা জানেন যে আইন তার নিজস্ব গতিতেই চলবে। এখানে হরতালের কারণে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কোর্ট তারা যে প্ররোচিত হবে বিষয়টি আসলে সেরকম নয়। তবে ফারুকী সাহেবের হত্যাকাণ্ডটি অবশ্যই নির্মম এবং এটার জন্য আসলে সবাই মর্মাহত এবং আমরা সবাই চাই যে এর প্রকৃত যারা খুনি, যারা এই ঘটনাটি ঘটিয়েছে
তাদের গ্রেপ্তার হোক, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এবং বর্তমান সময়ে আপনারা দেখেছেন যে আমাদের অনেক সাফল্য রয়েছে, বিশেষ করে এই ধরনের হত্যাকাণ্ড বা এই ধরনের ইসের বিষয়ে অনেক সাফল্য রয়েছে। এবং বিশেষ করে ইসলামী ছাত্র সেনা এবং সুন্নি সম্প্রদায়ের নেতৃবৃন্দ তারা যে এই হরতালটি ডেকেছেন, সেটি নিশ্চয়ই তাদের আবেগের জায়গা থেকে, তাদের সে চেতনার জায়গা থেকে তারা ডেকেছেন। কিন্তু এটি হরতাল ডাকা তাদের গণতান্ত্রিক অধিকার, এখানে আমিন ভাই সহ সবাই বলেছেন। এবং এটি আরও ভালো হবে যখন এই হরতালগুলো অহিংস হবে, যখন মানুষের কতটুকু সম্পৃক্ততা সেটি বোঝা যাবে। এবং সেটা থেকে আসলে এই ইসলামী ছাত্র সেনা বা এরা পার্টি হিসেবে ছোট হতে পারে, বাট এদের কাছ থেকেও শিক্ষণীয় হতে পারে। কারণ আমরা দেখেছি হরতালের নামে গাড়ির ভিতরে চলন্ত বাসে আগুন দিয়ে দেওয়া, আমরা দেখেছি হরতালের নামে আমরা অনেক সময় গাড়ি ঘোড়া ভাঙচুর করা। তা এটা একটা উদাহরণ হতে পারে যে অহিংসভাবে হরতাল পালন করা যায়। সেটিও তাহলে আপনি আজকে হরতালটাকে ইতিবাচক ভাবেই দেখছেন, মানে প্রতিবাদের কর্মসূচি হিসেবে? তারা তাদের জায়গা থেকে তারা তো প্রতিবাদ করতেই পারে, তারা করতেই পারে, কিন্তু আমি মনে করি যে এটার সাথে আজকে যে কোর্টের যে রিমান্ডে পাঠানো বা এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই। কারণ আইন তার নিজস্ব, আমি বলছি যে এটার যে আইনি প্রক্রিয়া সেটা চলছে, তারপরে হরতালটা ডাকা হলো, এতে করে কি হরতালকারীরা বাড়তি কিছু পেল, বা সরকারের দিক থেকে কি এই হরতালটি না ডাকার বা প্রত্যাহার করে নেওয়ার কোনো উদ্যোগও তো আমরা দেখলাম না? না, দেখুন, হরতাল সরকারের পক্ষ থেকে যেটুকু করার সেটা তো তারা করছেই। আপনারা জানেন যে এই হরতাল কিন্তু তারা বলেছিল যে রবিবারের আগে যদি কাউকে গ্রেপ্তার করা না হয়, কিন্তু আপনারা জানেন যে গতকালকেই কিন্তু গ্রেপ্তার করা, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অতএব সেক্ষেত্রে সরকারকে পারতো না তাদেরকে এটা বুঝিয়ে, গতকালকেই না, হরতাল আহ্বানকারীরা গতকালকেই কিন্তু হরতালটি প্রত্যাহার করতে পারত বা তারা ভিন্ন কোনো কর্মসূচিতে যেতে পারত। কিন্তু তাদের সেই কথা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা কিন্তু প্রমাণ করেছে যে তারা আগেই গ্রেপ্তার করেছে। এবং আসলে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে রিমান্ডে না নিয়ে, তাদেরকে জিজ্ঞাসাবাদ না করে, আসলে তো প্রমাণিত না করে তো বলা যাবে না যে এরাই ঘটনার সাথে জড়িত। এবং এখানে আমি মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সঠিক ভূমিকায় আছে। তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের মানে মিথ্যা আশ্বাস বা অসংলগ্ন কোনো কথা আমরা শুনি নাই। অতএব আমরা মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সহ তারা যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে। এটা কি ছোট একটি দল ডেকেছে বলে? কিন্তু বড় দল হরতাল ডাকলে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর এই ভূমিকা দেখি না। বড় একটি হরতাল ডাকলে পুলিশ কখন হবে? যখন মানুষের জানমালের নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে, তখনই কিন্তু পুলিশ আসলে পুলিশের দায়িত্ব পালন করে যে মানুষের জানমাল রক্ষা করা, যানবাহনের নিরাপত্তা রক্ষা করা। একটা বড় সিগনিফিকেন্ট ছিল এবার হরতালের মধ্যে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইভেন সরকারে আছে, কিন্তু বড় একটি সমাবেশ ছিল, তাদের প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছে। সরকার বাহাদুর যতক্ষণ বক্তব্য রেখেছেন, হরতালকারীদের বিরুদ্ধে একটি শব্দ উনি উচ্চারণ করেননি। এবং আমরা সারাদিনও, আমি সেটাই বলছিলাম যে ছোট দল ডেকেছে বলে কি সরকার অনেক বেশি সহনশীলতা দেখিয়েছে? ছোট দল বড় দল না, ব্যাপারটি হচ্ছে যেহেতু সরকারপন্থী, আমরা আজকে যত অনলাইনে পত্রিকা যা যা দেখেছি, আমরা পুলিশ এবং পিকেটাররা একসাথে সুন্দর সহাবস্থান, হাতে লাঠি, সঙ্গে পুলিশ। তো আমাদের কাছে এটা জিনিস লেগেছে, এই অবস্থানটি কিন্তু পরিবর্তন হয়ে যায় নিমিষেই, যদি কোনো কারণে সেটা যদি সরকারের গেজেটের বাইরে কোনো দল ডাকে, নাকি সহিংস হয়ে যাওয়ার কারণে। না, সহিংসতা হলে অবশ্যই এখানে কিন্তু সরকারের কোনো ভূমিকা নেই। নাজুল ভাই, জি বাহিনীর দায়িত্বটা কি? জানমালের নিরাপত্তা, নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা। না হলে তো তাদের ফেলিওর হবে, তাদের ব্যর্থতা হবে। যখন আপনি হরতাল ডাকবেন, অবশ্যই হরতাল ডাকতে পারেন। আমি প্রথমেই বলছি গণতান্ত্রিক অধিকার, কিন্তু হরতালের আগের দিন রাতের বেলা যখন মুনিরকে তার পিতার সামনে পুড়িয়ে মারা হয়, তখন যদি কোনো ধরনের ভূমিকা না রাখে, তাহলে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাখার বাংলাদেশে থাকবে কেন? সেই প্রশ্নই তো মানুষ করবে। না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক জায়গায় যে তাদেরকে বাধা দেয়নি সেটা কিন্তু ঠিক নাই। ইসলামী ছাত্র বড় ধরনের সংঘর্ষের খবর আমরা পাইনি। ছাত্র সেনার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তাদের কয়েকজনকে নাকি গ্রেফতার করা হয়েছে কয়েক জায়গায়, অর্থাৎ যেখানে তারা সীমা লঙ্ঘন করছে সেখানেই তাদেরকে ব্যবস্থা নেওয়া, নিতেই হবে। সে কারণে বড় ধরনের অঘটন ঘটেনি। এবং আপনি দেখেন, একটি আমি শুনি নাই এখন পর্যন্ত কোনো গাড়ি পুড়ছে, কিন্তু অন্যান্য দলের হরতালের সময় রাস্তা দিয়ে মিছিল করতে গিয়েও বাধাপ্রাপ্ত হয়েছে, তা থেকে সংঘর্ষ হয়েছে, এমনটা আমরা দেখেছি। আপনি দেখেন আগের দিন থেকে কিন্তু আরম্ভ হয়, আগের দিন থেকে পুলিশ বোমাবাজি, সেই ধরনের তৎপরতা ছিল না হরতালের আগে। জি, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, ফিরে এসে আবারও হরতাল নিয়ে কথা বলবো, ছাত্র সমাবেশ নিয়ে কথা বলবো, এবং সম্প্রতি ঘটে যাওয়া খুন এবং গুমের প্রসঙ্গটি বলেছিলাম শুরুতে, তা নিয়ে আলোচনা করব। আশা করছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
আপনারা দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন আরএফএল থ্রেড পাইপের সৌজন্যে। সোহাগ ভাই, এই হত্যাকাণ্ডটি মাওলানা ফারুকী হত্যাকাণ্ডের পরপরই আমরা দেখলাম যে ছাত্র সেনা এবং ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে যে জামাত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, কারণ জামাতের সাথে মাওলানা ফারুকীর যেই আদর্শিক বিরোধ ইসলাম ধর্মকে কেন্দ্র করে, সেই কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। আবার আজকে হরতালের সময় তাদের সাংগঠনিক সচিব আবার উল্টো অভিযোগ করেছেন যে সরকার জামাতকে বাঁচাতে চাইছে, সেই কারণে সরকার এই হত্যাকাণ্ডের কোনো নিন্দা করে। দেখুন, এটা কি তাহলে একটা রাজনৈতিক মানে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে চলে যাচ্ছে? তাদের জায়গা থেকে তারা এই ধরনের বক্তব্য দিতেই পারে, কিন্তু তারা অভিযোগ করতেই পারে জামাতের সাথে তাদের আদর্শিক বিরোধ রয়েছে এবং অতীতে তাদের সাথে এরকম অনেক সংঘাত সংঘর্ষের ইতিহাসও রয়েছে। বাট এই হত্যাকাণ্ডের মতো এই ঘটনাকে সরকার নয়, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে প্রকৃত ঘটনা না উন্মোচন করে এটা বলা যাচ্ছে না যে আসলে জামাত করেছে না অন্য কেউ করেছে। তবে এটিকে শুধু ওই দল নয়, এটা আমরা জানি যে সোসাইটিতে অনেক মানুষই এটা সন্দেহ প্রকাশ করছে, কারণ ফারুকী সাহেব বা এই সুন্নি সম্প্রদায়ের মুভমেন্ট এটি কিন্তু এই জামাতের বিরুদ্ধে সবসময় ছিল এবং শুধু জামাতের বিরুদ্ধে নয়, আসলে ইসলাম তো শান্তির ধর্ম, কিন্তু ইসলামে মৌলবাদ এটি কিন্তু গ্রহণযোগ্য নয় এবং মৌলবাদীদের বিরুদ্ধে এই ফারুকী সাহেবরা বা সুন্নি সম্প্রদায়ের কিন্তু একটা মুভমেন্ট এটি কিন্তু আছে এবং দীর্ঘদিনের, এবং এটি নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা বিরোধ আছে। জামাতের বিরুদ্ধে যখন প্রথম তারা অভিযোগ করলো, তখন এক ধরনের ব্যাখ্যা এলো জামাত যেহেতু বিএনপি নেতৃত্বে 20 দলীয় জোটের মধ্যে আছে, ফলে এটার একটা রাজনৈতিক না, এখন এটি রাজনৈতিক দিক তো অবশ্যই আছে, বাট কিন্তু আবার সরকারকে অভিযুক্ত করা জামাতকে বাঁচানোর জন্য, সরকার কেন জামাতকে তাদের রাজনৈতিক বক্তব্য, সরকারকে অভিযোগ করা এটি তাদের রাজনৈতিক বক্তব্য, কিন্তু ইনভেস্টিগেশনের পরেই বলা যাবে যে আসলে কে তার খুনি। যদি জামাত হয় অবশ্যই তার বিরুদ্ধে মানবতা বিরোধীদের অপরাধের বিচার নিয়ে জামাতের সাথে সরকারের এই ধরনের অভিযোগের এই ধরনের দেখুন, আপনার ব্লগার রাজীবকে হত্যা করা হয়েছিল, তখন কিন্তু অনেকে বলেছে যে এটার সাথে শিবির জড়িত বা অনেকে জড়িত, কিন্তু আসলে কি হয়েছে ইনভেস্টিগেশনে দেখা গেছে যে সেই আপনার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র যারা একটু মানে ফান্ডামেন্টালিস্ট ওই ধরনের আর কি, কিন্তু প্রকৃত ইনভেস্টিগেশনের মাধ্যমেই তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় কিন্তু অহেতুক কাউকে গ্রেপ্তার করে হয়রানি করা হয়নি। আমরা দেখেছি যে বাংলাদেশের অতীত ইতিহাস এরকম আছে যে ময়মনসিংহের সিনেমা হলে কে বোমা হামলা করেছে, প্রিন্সিপাল মতিউর রহমান বোমা হামলা করেছে। সেই ধরনের ওগুলো আসলে তাৎক্ষণিকভাবে এই ধরনের কোনো যে এখন ফারুকী সাহেবকে হত্যা করা হয়েছে, কাকে গ্রেপ্তার করা হলো, এখন এখানে বিএনপি বা জামাত বা এই ধরনের গড় পর্তায় 10-12 জনকে গ্রেপ্তার, সন্দেহভাজনকে ধরা হয়েছে, এরা আসলে কোনো দলের না। এখানে কোনো এখনো এরকম কোনো কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, যদি দলের হয় অবশ্যই তার দলীয় পরিচয় আমরা জানতে পারবো, যদি সে দলীয় পরিচয় না থাকে সেটিও জানা যাবে যে এদের আসলে এদের ব্যাকগ্রাউন্ডটা কি। কিন্তু একটা ঘটনা ঘটলে গড় পর্তায় সবাইকে গ্রেপ্তার করে একটা পরিবেশ, তখন কি হবে, প্রকৃত অপরাধীরা তারা পার পেয়ে যাবে। তবে আপনি যে কথা বলছিলেন যে যে কোনো হত্যাকাণ্ড বা অপরাধের পরে যে মামলা হয় তার তদন্তের মাধ্যমে সবকিছু বেরিয়ে আসে, কিন্তু আমরা দেখি যে একটি হত্যাকাণ্ড বা বড় ধরনের অপরাধের পর গণমাধ্যমে যখন এটা নিয়ে টানা প্রতিবেদন, আলাপ আলোচনা, ব্যাখ্যা বিশ্লেষণ চলতে থাকে, তখন গতি একরকমের থাকে, তারপর সেগুলো ঝিমিয়ে যায় এবং অনেক চাঞ্চল্যকর মামলায় হারিয়ে যায়। রক্ষাকারী বাহিনী তখন মিডিয়ার চাপে হোক বা রাজনৈতিক চাপে হোক, তখন দেখা যায় যে গড় পর্তায় কিছু মানুষকে গ্রেপ্তার করে তারা এই জিনিসটাকে মানে একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটি আসলে ঠিক নয়। আসলে ইনভেস্টিগেশনের মাধ্যমে যারা দোষী তাদেরকেই গ্রেফতার করা হবে, সঠিক তদন্তটা হবে, যেটা খুবই আমরা প্রত্যাশা করছি। যেটি খুবই পুরনো একটি অভিযোগ এবং মোটামুটি সত্যই বলা যায় যে যে কোনো চাঞ্চল্যকর মামলা যখন একটু পুরনো হয়ে যায় তখন তদন্ত সেভাবে এগোয় না, যার কারণে বছরের পর বছর সেগুলো তদন্ত চলতে থাকে, বিচার কাজ চলতে থাকে, শাস্তি হয় না, তার কারণে আবার নতুন নতুন অপরাধ হয়। এটা খুবই স্বতঃসিদ্ধ ব্যাপার আমাদের দেশে। আমার কাছে একটি রিপোর্ট আছে দৈনিক মানবকণ্ঠে, সেখানে বলা হয়েছে যে 1 ডজন চাঞ্চল্যকর মামলার তদন্তে তেমন কোনো অগ্রগতি নাই, প্রতিটি মামলার পুরো কাহিনী এখানে বলা আছে। তো এটি একটি চাঞ্চল্যকর মামলা, কদিন পরে এটাও আবার হারিয়ে যাবে, ওই তালিকায় চলে যাবে এবং তার কোনো অগ্রগতি হবে না, তাতে করে আবার নতুন করে অপরাধ করতে উৎসাহী হবে অপরাধীরা। এই
প্রক্রিয়াটা সম্পর্কে একজন আইনজীবী হিসেবে আপনার ব্যাখ্যা কি? এটা কি শুধুমাত্র অনেক মামলার ভিড়ে হারিয়ে যাওয়ার ব্যাপার, আইনি প্রক্রিয়ার ব্যাপার, আইনের জটিলতার ব্যাপার, নাকি সরকার সহ তদন্ত সংস্থাগুলোর আন্তরিকতার অভাবের ব্যাপার? না দেখুন নাজমুল ভাই, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আসলে আমাদের দেশের কি ধরনের শাসন ব্যবস্থা এখন বিদ্যমান। এখন না, সরকার এই যে মামলা এরকম আপনার হিমাগারে চলে যাওয়া, অগ্রগতি না হয়, এটা কিন্তু সব সরকারের সময় হয়েছে। এখন সব সরকারকে ধরে আনলে তো আর আলোচনা শেষ করা যাবে না। আমি একটাকে ফোকাস করি, সামনেই ধরি যে সরকার আছে ক্ষমতায়। গত 7টি বছর 6টি বছর ধরে যদি আমরা চিন্তা করি, দেখা যাবে যে 6 বছর 6.5 বছর বা 5 বছরের মধ্যে এই সরকার রাজনৈতিকভাবে বিরোধী দলকে দমন করার জন্য যত রকমের মামলা হামলায় ব্যস্ত ছিল, এখন এই চাঞ্চল্যকর ঘটনাগুলি সংঘটিত হওয়ার পরে পুলিশকে, ওই যে সোহাগ ভাই বললেন যে পুলিশকে কিছু পরিধানযোগ্য অগ্রগতি দেখানোর জন্য, বা ভুল করে যদি কেউ বলে 72 ঘন্টার মধ্যে কাউকে অ্যারেস্ট করে ফেলবো, তো এগুলিকে আমলে নেওয়ার জন্য তখন এই মামলাগুলির ব্যাপারে খুব প্রোঅ্যাক্টিভনেস আমরা দেখি। কিন্তু যেটা হওয়ার কথা সেটাই হয় পরবর্তীতে, যেহেতু পুলিশের কাছে ওভারবার্ডেন, মানে প্রচুর কাজ, প্রচুর বার্ডেন, মানে পুলিশের সংখ্যাও সীমিত, হাজার হাজার, যেমন আমরা গত 7 দিনে দেখেছি বিরোধী দলের 173, 192, 213 জন এরকম অসংখ্য ঘটনা দিয়ে দিয়ে তারা মামলা দিচ্ছে। না, প্রতিটা মামলা দিচ্ছে, মানে মামলা চার্জশিট দিচ্ছে। আমি বলছি কি, রাজনৈতিক মামলাগুলোর ওই বাস্তবতা, আমি বলছি যেগুলো অরাজনৈতিক মামলা সেগুলো যে এরকম হিমাগারে চলে যায়, তদন্ত ঠিকমতো হয় না। কেন আসতেছে? আপনি যখন রাজনৈতিক কাজে পুলিশকে ব্যবহার করবেন, রাজনৈতিক মিথ্যা মামলায় পুলিশকে তদন্ত করার জন্য, মিথ্যা গল্প তৈরি করার জন্য সময় ব্যয় করতে নির্দেশ করবেন, তখন চাঞ্চল্যকর যত ঘটনায় ঘটুক তখন অরাজনৈতিক মামলাগুলোর ক্ষেত্রে তার প্রভাব পড়ে। রিয়েল মামলাগুলো যখন ধামাচাপা পড়বে, এটা হলো অটোমেটিক কনসিকুয়েন্স, এটার জন্য খুব বেশি কিছু করা দরকার নেই। কিন্তু প্রশ্নটি হচ্ছে কি, একজন আইনজীবী হিসেবে আমি কোন প্রশ্নটি করতে পারি বা আমি কিভাবে দেখতে পারি? প্রশ্নটি হচ্ছে যে একজন আইনজীবী হিসেবে সবচেয়ে দুঃখের জায়গাটি হচ্ছে এটাই যে আমাদের দেশের সরকারগুলি যারা আসে, তাদের সবার আগে যে মোটোটা নিয়ে তারা আসে, তারা ক্ষমতায় আসে জনগণের নামে, কিন্তু শাসন করে জনগণের বিরুদ্ধে। এই যে নাম এবং অবস্থানটা ভিন্ন, ঠিক যত মামলা, যত হামলা, যত ঘটনা ঘটে, সরকারের নির্দেশে দিয়ে দেওয়া হয়, একটা প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হয়, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে মুখ দিয়ে বলানো হয়, এবং ভাগ্য ভালো যে এখন পর্যন্ত আমরা মানে খুব হর্সেস মাউথ থেকে শুনিনি যে এটার সঙ্গে বিরোধী দলের কোনো সম্পৃক্ততা আছে। এটা তো এক্সেপশনাল, এবারে প্রথমবারের মতো এরকম ঘটনা ঘটেছে। আদারওয়াইজ এর আগে যতগুলি ঘটনা ঘটেছে আমরা উল্টা শুনেছি যে ব্লেম করার জন্য। এবার বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে দায়ী করা হচ্ছে। এখন সরকার একটু, আমি বলবো যে সরকার খুব টেকনিক্যালি খুব ভালো কাজ করেছে একটা সেন্সে। সেটা হচ্ছে কি, যে ফারুকীর মামলাটাকে প্রায়োরিটি রেখে বা এটাকে জন্য সঠিক তদন্তের চিন্তা করে, পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাও অভিযোগপত্র সাবমিট করা হচ্ছে। আপনি দেখবেন যে গত 3-4 দিনে এরকম 4-5টি মামলা, একটাই হচ্ছে অভিযোগ পুলিশের কর্তব্য কাজে বাধা। পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার মতো এই বলা হয় বিএনপির কোনো শক্তি নেই, বিএনপির কোনো ক্ষমতা নেই, আন্দোলন করার মুরদ নেই, কাজে বাধা দিচ্ছে। কিরকম ভাবে? আপনি বিএনপিকে কোনো মিটিং করতে দিলেন না, বিএনপিকে মাঠে নামতে দিলেন না, বাধাটা কোন দিক দিয়ে বিএনপি দিল? বিএনপি কিছুই করলো না। কিছু করলো না কেন? এটাও বিএনপির দোষ হয়ে গেল। ফলশ্রুতিতে এটার জন্য মামলা হলো। কিছু করলো না, এই জন্য মামলা হলো। কিছু করলে তো মামলা আছেই। তো এখন এই পরিস্থিতিতে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে সরকার, আমি কোনো কাউকে দায়ী করছি না যে ফারুকী হত্যাকাণ্ডে কে দায়ী, এটা সবাই বলেছেন পুলিশের ইনভেস্টিগেশনের ব্যাপার, এটা ইয়েট টু সে, যে আসলে এখনো ক্লিয়ার হয়নি, আর ভালো হবে, ভবিষ্যতে জানা যাবে কি হচ্ছে। বাট পরিস্থিতিটা আসলে সরকার, সবচেয়ে খারাপ লেগেছে সরকারের যে দায়িত্বশীল যিনি মন্ত্রী ছিলেন, উনি বলেছেন যে এটার সঙ্গে যেমন 3টা হত্যাকাণ্ড একই পরিবারের এবং ফারুকী পরপর 2 দিন হয়েছে, কনসিকুয়েন্স ডেতে হয়েছে। এই কনজিকিউটিভ ডেতে হওয়ার পরেও ওনার সরকার বলছে, মানে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলেছেন যে এটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। একটি হচ্ছে এটা বিচ্ছিন্ন, গণমাধ্যমকে দোষারোপ করেছেন যে তারা বেশি রিঅ্যাক্ট দেখায়, যার জন্য এরকম ঘটনা অপরাধীরা উৎসাহী প্রাপ্ত হয়। এখন কথা হচ্ছে গণমাধ্যমের কারণে বেশি উৎসাহী হলো অপরাধীরা, নাকি যখন মন্ত্রী বাহাদুর বলে ফেলেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা? তো এখন কাকে আপনি এনকারেজ করলেন আমি ঠিক জানি না, আপনারা ভালো বলতে পারবেন আমার থেকে। তবে সমস্যাটা কিন্তু রয়েই গেল। এই যে বিচ্ছিন্ন ঘটনা বললে আপনি মূল অপরাধীকে উৎসাহ দিয়ে দিলেন, আমরা শত চোখে যে দেখতে চাই না, এরা বলার আবার নীতিমালার মধ্যে পড়ে কিনা যে অপরাধীটা খুন হলে বলা যাবে কিনা, বা মন্ত্রী বলেছে সেটাই করা যাবে কিনা। আচ্ছা, এরকম হয় না, কারণ নীতিমালাটা তো আসলে মানে নীতির যারা
করেন তাদের জন্য নীতিমালা না, নীতিমালা হচ্ছে যারা আমরা শুনবো, বলবো, দেখবো তাদের জন্য নীতিমালা। তো এই যে উল্টো পিঠের যাত্রা, উল্টো পিঠের এই ধরনের শাসন ব্যবস্থা, এটা পৃথিবীর অনেক কালই ছিল। বিচ্ছিন্ন ঘটনাটা বলেছিলেন ওই অভিযোগের প্রেক্ষিতে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি দাবি করেছেন অবনতি হয়নি, এই দুটো বিচ্ছিন্ন না, ঘটনা। অবনতি তো বলাই যাবে না। আপনি বলেন বাংলাদেশের কোন মন্ত্রী গত 6 বছরে একবারও কোনো দায়িত্বশীল মন্ত্রী বলেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে? তারা প্রতিবারই বলেছে ঠিক আছে, এই ঠিক আছে অবস্থাটাই আছে। এবং শুধু তাই না, ওই যে আমি একটুকে বললাম না যে হরতাল হলেও আমরা কখনো শুনিনি যে হরতাল পালিত হয়েছে। কারণ গত 3 দিন 4 দিন ধরে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মুখ থেকে যে ধরনের ভাষা প্রয়োগ, ব্যক্তি আক্রমণ, রাজনৈতিক আক্রমণ আমরা দেখলাম, শুনলাম এবং উপভোগ করলাম, এরকম জিনিস যদি চলতে থাকে অপরাধীদের অপরাধ করার আর প্রয়োজন পড়বে না। কারণ এতে মূল অপরাধীরা অনেক বেশি প্রশ্রয় পাচ্ছে। তারা ভাবছে যে যতভাবে আমরা করি আমরা হবে ওয়েল প্রোটেক্টেড, সো অনেক ল হবে, অনেক আইন হবে। কারণ এখন বাংলাদেশে যে ট্রেন্ডটা চালু হয়েছে যে গণতন্ত্রহীনতাই হচ্ছে বড় গণতন্ত্র, সো এই শাসন ব্যবস্থা যতদিন বহাল থাকবে অপরাধীরা তো অনেক ক্ষুদ্র অপরাধ করে। আপনি পুরো রাষ্ট্র কাঠামোটাকে আপনি একটা নিজের মিথ্যাচার দিয়ে শুরু করে, আর অপরাধীরা যদি 2-4টা খুন খারাপি করে খুব বেশি কিছু বলার আমি মনে হয় না। মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এটা কোনোদিন কোন সরকারের কোন মন্ত্রী কি স্বীকার করেছে? আমি অন্তত শুনি কখনো এরকম যে কেউ বলেছে যে উদ্বিগ্নত পর্যায়ে রয়েছে। বা আমরা আজ পর্যন্ত কখনো যারা কনসার্ন সিটিজেন আমরা কখনোই শুনি নাই যে সরকারের পক্ষ থেকে এটা স্বীকার করা হয়েছে যে না এটা অবনতি হয়েছে। সরকার খুব প্রোঅ্যাক্টিভনেস ভূমিকায় আছে এবং অতি দ্রুত তারা চেষ্টা করে, তারা প্রতিবারই টাইম লিমিট দেন। সাগরণী ক্ষেত্র দেখেছি এবং আরো চাঞ্চল্য ঘটনা যেগুলি আছে সেগুলি ক্ষেত্র দেখেছি, আমাদের কোনো ব্যাক চেঞ্জ হয়নি। সোহাগ ভাই, আপনার কাছে আসবো। আমাদের আরেকটা বিরতির সময় হচ্ছে, এই বিরতি থেকে ফিরে এসে সোহাগ ভাইয়ের সাথে কথা বলবো। আর আমিন ভাই তো রয়ে গেলেন। চলছে লেট এডিশন এসএটিভিতে আরএফএল থ্রেড পাইপের সৌজন্যে। আমিন ভাই, যেমনটা পারভেজ ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম যে বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডগুলোর তদন্ত বছরের পর বছর ঝুলে থাকে, নানান কারণ আছে, তিনি রাজনৈতিক কারণগুলো বলেছেন। কেউ কেউ বলেন যে পুলিশের দক্ষতার অভাব আছে, তাদের আরও প্রশিক্ষণ দেওয়া দরকার, তাহলে পরে সময় মতো কাজগুলো হবে। আপনি জানেন যে তদন্তের জন্য আইনে সময় বেঁধে দেওয়া আছে, তারপর সেই সময়ের মধ্যে হচ্ছে না, তাতে করে এগুলো ঝুলে যাচ্ছে বছরের পর বছর এবং নতুন নতুন হত্যাকাণ্ড হচ্ছে সাজা না পাওয়ার কারণে। আইনজীবী হিসেবে আপনি এই জায়গার সমস্যাটা কোথায় একটু ব্যাখ্যা করবেন? সমস্যা হচ্ছে কি, আমাদের মতো দেশে আমরা কিন্তু প্রযুক্তির ব্যবহার কম করি, আমাদের প্রযুক্তির ব্যবহার অনেক কম। অন্যান্য বিদেশের অন্যান্য দেশগুলোতে কি হচ্ছে যে ডিএনএ টেস্ট করা হয়, আসামির ডিএনএ টেস্ট করা হয়, অথবা যিনি নিহত ব্যক্তি তার ডিএনএ টেস্ট করা, তার ওইখানে কোনো রক্ত পাওয়া গেল কিনা না, সাইন্টিফিক ইয়েগুলো ব্যবহার করে অনেক সময় আমরা করে নিচ্ছি। এবং তাদের বিদেশে কিন্তু সব কিছু কিন্তু মানে যে ক্লোজ সার্কিট ক্যামেরা যেটা তার আন্ডারে কাভারেজে থাকে, যার ফলে কেউ আমাদের দেশে যে আপনি একটু আগে বলছিলেন মিল্কি হত্যা কাণ্ডের কথাটা, মিল্কি হত্যাকাণ্ড যে 1 মামলা ঝুলছে তার মধ্যে মিল্কি হত্যা একটি, ওয়ারির হত্যাকাণ্ড আছে, আমি বলছি সাগরণী হত্যাকাণ্ড আছে। মিল্কি হত্যাকাণ্ড কিন্তু দেখেন এই সিসি ক্যামেরার কারণে খুব মানে স্পষ্ট দিবলোকের মতো মানুষের কাছে ধরা পড়লো। আমাদের দেশে যে প্রযুক্তির ব্যবহার করা যেত, ব্যবহার করার সুযোগ থাকতো, এমন এত দীর্ঘসূত্রতা হতো না। আমাদের পুলিশ কর্মকর্তাদের দক্ষতা নাই আমি বলবো না, কিন্তু তাদেরকে আরো দক্ষ করার জন্য তাদেরকে কিন্তু প্রযুক্তি ব্যবহার করতে দিতে হবে। তারা কি করে, একজন আসামি ধরে গোপনে সোর্স নিয়োগ করে, তারা এখানে এই সোর্সের মাধ্যমে হয়তো 1 মাস 2 মাস 3 মাস লেগে যায়, সে ওই এলাকায় ঘুরে বিভিন্ন লোকের সাথে কথা বলে, তারপর একটা ক্লু বের করে নিয়ে আসে। তো সেই ক্লু অনুযায়ী আগাতে হয়। এসব চাঞ্চল্যকর ঘটনাগুলোর পিছনে কিন্তু অনেকটা নিখুঁতভাবে করে তারা, যার কারণে খুঁজে বের করতে সময় লাগে, কিন্তু পুলিশ প্রত্যেকটাই খুঁজে বের করে, তো দেরি হয়। কিন্তু আপনি দেখেন প্রতিটা ঘটনায় খুব রেয়ার অফ দ্য রেয়ারেস্ট হয়তো মানে সাগরণীর ঘটনাটা এখনো পারেনি, আদারওয়াইজ অন্য সবগুলো ঘটনা কিন্তু তারা খুঁজে বের করেছে এবং বিচারের সম্মুখীন করেছে, দাঁড় করিয়েছে। এইখানে দেরির কারণটা হচ্ছে তাদের কাজের পরিবেশ এবং কিছুটা দক্ষতার অভাব। কারণ পুলিশ অফিসাররা তো সমাজের অন্য সকল শ্রেণীর মতোই, তাদেরও যে অন্যদের যেমন দক্ষতাটা কমে যায়, অনেক সময় তাদেরও দক্ষতা কমে। কারণ পুলিশেও তো এখন যারা কাজ করতেছেন
তারা কিন্তু নিচের থেকে প্রমোশন পেয়ে অনেক সময় তদন্ত অফিসার হচ্ছেন, যার কারণে তার সেই দক্ষতাটা নাই, তার সেই যোগ্যতাটা হয়তো কম থাকতে পারে, এই কারণে হতে পারে, বা যে কোনো কারণে হতে পারে, এবং প্রযুক্তির ব্যবহারের অভাবের কারণে কিন্তু অনেক বেশি হচ্ছে। এখানে আইনি কোনো ঘাটতি বা আইনের আইনি এখানে কোনো জটিলতা বা নাই। মামলার জট, আদালতের প্রক্রিয়াগত না, ওইটা হচ্ছে বিচারের পর্যায়ে যায়, তদন্তের তদন্তের ক্ষেত্রে পর্যায়ে না। তো সেটা এখানে নাই, বিচারে যাওয়ার পরে আদালত, কিন্তু এখন যে সরকার যেটা করছেন যে দ্রুত বিচার আদালত, এবং যার কারণে কিন্তু বিচারগুলো খুব দ্রুত হচ্ছে আদালতে যাওয়ার পরে। এখানে কিন্তু সময় বেঁধে দেওয়া আছে, এই সময়ের ভিতরে বিচার করতে হবে, না করতে পারলে কি হবে সেটা বলা হচ্ছে, যার কারণে এখানে খুব একটা দেরি হয় না। আর দেরি কিছুটা আরেকটা হয়, সাক্ষীটা কোর্টে উপস্থিত করতে অনেক সময় দেরি হয়, কারণ সাক্ষী মনে করেন আজকে যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি ছিলেন ঢাকার রমনাতে, যখন বিচার আরম্ভ হলো 2 বছর পরে, তখন বাগেরহাটে চলে গেছেন, যার ফলে উনাকে মানে কমিউনিকেট করে নিয়ে আসতে অথবা ডাক্তার সাহেব, এতে করে কালক্ষেপণ হয়। এটা অনেক সময় নষ্ট হয়ে যায়, এই কারণে বিচার ব্যবস্থা কিছুটা সময় ক্ষেপণ হয়, কিন্তু আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে দিনের শেষে কিন্তু বিচার হচ্ছে, এবং যারা আসামি তাদের বিচার হচ্ছে, তারা শাস্তি পাচ্ছে, কিছু ক্ষেত্রে হয়তো ছাড়া পাচ্ছে, সেটা অন্য বিষয়। কিন্তু এই যে দীর্ঘ সময় লেগে যাওয়া, তাতে করে কিন্তু ওই যে অপরাধটা উৎসাহিত হয়, অপরাধীরা উৎসাহিত হয়। এই কালক্ষেপণ তদন্ত থেকে শুরু করে গোটা বিচার প্রক্রিয়া, যার কারণে কোনো একটি বড় ঘটনা ঘটার পরে তার সাজা পাওয়া এবং কার্যকর হতে অনেক সময় লেগে যায়। না দেখেন হচ্ছে তো, যেমন আপনি বিশ্বজিৎ হত্যাকাণ্ড বলেন, এখানে যে টিভি ক্যামেরার সামনে ছিল, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। মানে হচ্ছে গণমাধ্যমের উপস্থিতি যেখানে বেশি। আমি বলছি প্রযুক্তির ব্যবহারের কারণে, প্রযুক্তির ব্যবহারের কারণে কিন্তু তাড়াতাড়ি হয়, কারণ ওইখানে ছবিগুলো স্পষ্ট দেখা গেছে, পুলিশের পক্ষে আইডেন্টিফাই করা ইজি হয়েছে, শনাক্ত করছে তারা কিন্তু দিয়ে। আমি বলছি প্রযুক্তির ব্যবহার যত বেশি করা যাবে তত দ্রুত হবে এবং নিখুঁত হবে। সেইটা একটা আমাদের একটা মানে দুর্বলতা বলতে পারেন, এটা সামগ্রিক দুর্বলতা, পুলিশের না, এটা আমাদের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থাতে এই দুর্বলতা রয়ে গেছে। আমরা যখন ডিজিটালাইজ করার চেষ্টা করতেছি, আশা করছি আমি এই ডিজিটাল বাংলাদেশ যদি গড়ে তোলা যায় প্রকৃতপক্ষে, হয়তো এই সমস্যা থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো। সোহাগ ভাই, শুরুতে যেমনটা বলেছিলাম যে আজকে আপনাদের একটি বিশাল সমাবেশ ছিল, শোক মাসের সবশেষ দিনের অনুষ্ঠান বলা যায়। তার আগে একই জায়গায় আরেকটি সমাবেশ ছিল নগর আওয়ামী লীগের। আজকে আপনাদের সমাবেশটি অনেক বিশাল ছিল, আমরা ছবিতে দেখেছি, অনেকের অংশগ্রহণ, সারা দেশ থেকে আপনার সংগঠনের নেতাকর্মীরা এসেছে, কিন্তু তার মধ্যে হঠাৎ করে দেখলাম যে একটি অঘটন ঘটে গেল আর কি। তো যেখানটায় সরকারি নিরাপত্তা বাহিনী আছে, আপনাদের লোক আছে, তারপরে এরকম একটি ঘটনা কি করে ঘটলো? কোনটি? মানে ওখানে একটু চেয়ার দেখুন, আসলে এটি ছিল ছাত্র লীগের প্রোগ্রাম, এবং এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের ঢাকার বাইরের থেকেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসছে, এবং সবাই তরুণ বয়সে এবং সবাই শিক্ষার্থী। তো এখানে বসা নিয়ে তাদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে, এবং সেখানে আপনারা জানেন হালকা প্লাস্টিকের চেয়ার ছিল, কয়েকটা চেয়ারও ছুঁড়ে মেরেছে, কিন্তু সেটি তাৎক্ষণিকভাবেই আমাদের হস্তক্ষেপে আমাদের নেতৃবৃন্দ সেটিকে কন্ট্রোল করা সম্ভব হয়েছে। এবং এটিকে আসলে আমরা এত বড় করে দেখছি না, এটি পুরো ঘটনার তুলনায় এটি একটি ছোট্ট একটি ঘটনা, এবং সেটিকে আমরা ওই যে ইউনিট দুটির মধ্যে এই সমস্যাটি হয়েছে, আমরা ইতিমধ্যে ওই দুইটা ইউনিটকে আইডেন্টিফাই করেছি, এবং এটি একদম কর্মী লেভেলের এবং অসহিষ্ণুতার কারণে। ছাত্রলীগের ব্যাপারে একটি অভিযোগ প্রায় শোনা যায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গায় অনেক ধরনের অপরাধে জড়িয়ে যেতে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাদের সংগঠনের যে মূল দল তার নেত্রী, তিনি একটি উপদেশ আপনাদেরকে দিয়েছেন যে ভোগের রাজনীতি না করে ত্যাগের রাজনীতি করতে। এই শিক্ষা, এই পরামর্শ, এই উপদেশ আপনার সংগঠনে সারা দেশে একেবারে তৃণমূল পর্যায়ে কতটা চর্চা হচ্ছে বলে? অবশ্যই, এবং দেখুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, তিনি হচ্ছেন আমাদের সর্বোচ্চ জায়গায়, এবং আপনারা জানেন যে আসলে আমরা এই প্রজন্মের যারা, আজকের যারা তরুণ প্রজন্ম বা আজকের যারা ছাত্র সমাজ, আমরা কিন্তু জাতির পিতাকে আমরা দেখিনি। আজকে আমরা তার অসমাপ্ত আত্মজীবনের মাধ্যমে আমরা কিন্তু তার সম্পর্কে জানতে পেরেছি। তার আগে আমরা কম জানতাম, কিন্তু তার অসমাপ্ত আত্মজীবনী থেকে আমরা কিন্তু জাতির জনকের সেই ছাত্র জীবন থেকে তার শিক্ষা জীবন বা কর্মময় জীবন, এটা আমরা জানতে পেরেছি। আজকে বঙ্গবন্ধুর কন্যা তিনি আমাদেরকে শুধু এটি মোটা দাগে আমরা বলতে পারি যে ভোগের নয় ত্যাগের রাজনীতি এটি দিয়েছেন, এবং সর্বোপরি তিনি আসলে আমাদেরকে ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস বা মুক্তিযুদ্ধের ইতিহাস,
বঙ্গবন্ধু এবং বিশেষ করে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব তিনি কিভাবে বঙ্গবন্ধুকে প্রেরণা জুগিয়েছেন, কিভাবে করেছেন, এই জিনিসগুলো ইতিহাসটিকে তিনি খুব লার্জ স্কেলে সেখানে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং এটি আমাদের জন্য অবশ্যই শিক্ষণীয়, কারণ আসলে আমরা যারা মহান মুক্তিযুদ্ধ দেখিনি এবং আমাদের জন্ম 1975 সালের পরে, আমরা সেই সময়কার চিত্র আমরা দেখিনি, এবং এই বিশেষ করে যে সামরিক স্বৈর শাসনের সময় এবং সেই সময়টাতে যে ইতিহাস বিকৃতি, এই ইতিহাস বিকৃতির সময় আমরা যারা বেড়ে উঠেছি, আমাদের জন্য আসলে এই ধরনের প্রোগ্রাম শিক্ষণীয়। এবং স্বাধীনতা বিরোধীদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে বলেছে, সেই জায়গায় আপনাদের করণীয়। এবং এই বিষয়ে আমি বলি যে এখানে আসলে আজকে শুধু প্রধানমন্ত্রী এবং আমাদের আরও আলোচকবৃন্দ ছিলেন, তারা আমাদের উদ্দেশ্যে যে বক্তব্যগুলো দিয়েছেন সেটি অবশ্যই আমাদের জন্য শিক্ষণীয় এবং শিরোধার্য। সেটিকে আমরা ইতিমধ্যেই আমরা এই চর্চা শুরু করেছি। আপনারা জানেন যে আমরা বঙ্গবন্ধুর আত্মজীবনীকে নিয়ে আমাদের পাঠচক্র কার্যক্রম শুরু হয়েছে, এবং আপনারা জানেন যে এই আমাদের শত অগ্রগতির মাঝেও যেটুকু নেগেটিভ যেটি বললেন, যে আসলে আমাদের পুরো সমাজ ব্যবস্থায় কিছুটা তো নৈতিক অবক্ষয়ের একটা রয়েছে, এবং সেটি শুধু ছাত্রদের মধ্যে নয়, সমাজের প্রতিটা স্তরেই আমরা দেখি। তবে সেখান থেকে আমরা চেষ্টা করি যে যতটুকু ভালো আমরা অর্জন করতে পারি, এবং আজকের মতো এরকম প্রোগ্রামের মধ্য দিয়ে এটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট, যে আমরা আসলে প্রকৃত ইতিহাস জানতে চাই, এবং আমাদের যে সামনে যে গোল, সেই গোলটা, যেসব অভিযোগে আপনারা মাঝে মধ্যে অভিযুক্ত হন, সেটা কাটিয়ে ওঠার জন্য সাংগঠনিকভাবে আপনারা সেটা কাটিয়ে ওঠার জন্য আমাদের শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের রাজনৈতিক শিক্ষা, নীতি নৈতিকতার শিক্ষা, সেটি আমরা বঙ্গবন্ধুর আত্মজীবনী আমাদের কাছে এই মুহূর্তে মূল পাঠ, এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য সেটি আমাদেরকে অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে। এই ব্যাপারে আমার শেষ প্রশ্ন, আজকের অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা এবং যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে ছাত্রলীগের নামে কিছু পরগাছার জন্য আমাদের নেত্রীর সোনালী অর্জন বৃথা যেতে দেওয়া হবে না। তার মানে তিনি স্বীকার করে নিচ্ছেন যে ছাত্রলীগের মধ্যে কিছু পরগাছা আছে যাদের কারণে বদনামটা হচ্ছে, তাদেরকে কি আপনারা চিহ্নিত করতে পারেন না? উপায় নেই, শুধু ছাত্রলীগের মধ্যে এখন নয়, শুধু এখন নয়, বিভিন্ন সময় আমরা দেখেছি যে আসলে অনেক সময় ক্ষমতার স্বাদ নেয়ার জন্য অনেক সময় অনেকে ছাত্রলীগের নাম ব্যবহার করে। এবং আমরা শুনেছি যে ছাত্রলীগের মধ্যে ছাত্র শিবির ঢুকে পড়েছে। না, বিষয়টা সেরকম নয়, আসলে সুযোগ নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা সেই ব্যাপারে সবসময় সচেষ্ট আছি, সতর্ক আছি, এবং এদের বিরুদ্ধে আমরা সাংগঠনিকভাবে তাদেরকে যখনই আইডেন্টিফাই করতে পারি যে কারা এই ধরনের নৈতিক অবক্ষয় ঘটে, তাদেরকে আমরা সংগঠন থেকে বের করে দেওয়ার চেষ্টা করি। বা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যখন কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে যায়, সেখানে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের তাদেরকে বাধা বা কোনো ধরনের সাপোর্ট করা, এটা আমাদের পক্ষ থেকে। পাশাপাশি আইনি এবং সাংগঠনিক ব্যবস্থা আপনারা নিচ্ছেন। এখানে একদম নির্বিঘ্নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করতে পারতেছে, এবং স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে কিছু মানুষ তো নাম ব্যবহার করার চেষ্টা করবে, কিন্তু অনেক সময় সেটিকেই অনেক সময় আসলে বড় করে দেখার চেষ্টা করা হয়, কিন্তু আমাদের যে অ্যাচিভমেন্টগুলো, আমাদের ভালো কাজগুলো, সেটিকে অনেক সময় ম্লান করে দেখা হয়, কারণ সরকারের সমালোচনা, বড় কাজগুলোকে ম্লান করে দিচ্ছে ছোট অপরাধ। এবং অনেক সময় দেখা যায় যে গণমাধ্যমও সরকারের সমালোচনা করতে গিয়ে আমাদের এই ছোট ছোট জিনিসগুলোকে সামনে নিয়ে আসছে। অনেকে বলবে যে ছাত্রলীগের অনেক ছেলেরা আছে যে যারা রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও একটা সরকারি চাকরি পাচ্ছে না, সেটা বলবে না, কিন্তু অনেকে রিটেন পরীক্ষায় দিয়ে ভাইবা দিয়ে ছাত্রলীগের যদি 5টা ছেলে চাকরি বলবে ছাত্রলীগের এরা চাকরি পেয়েছে, ছাত্রলীগ বলে পেয়েছে, ছাত্রলীগ বলে তারা পেয়েছে। বাট ছাত্রলীগের দেখবেন যে অসংখ্য শত শত ছাত্রলীগের নেতাকর্মীরা পরীক্ষায় রিটেন যোগ্যতার মাধ্যমে তাদের প্রিলিমিনারি রিটেন টেকার পরেও দেখা যায় তারা ভাইবাই গিয়ে বাদ পড়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসটাকে কখনোই কেউ বড় করে তুলবে না। পারভেজ ভাই, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যেগুলোকে গুম বলে বলা হচ্ছে, এবং গত দুদিন বিশেষ করে গতকাল আন্তর্জাতিক গুম দিবস ছিল, সেদিনও একটি সমাবেশ ছিল, অনুষ্ঠান ছিল, আজকেও একটি ছিল, এবং গুম হয়ে যাওয়া গত কয়েক বছরে ব্যক্তিদের স্বজনরা তাদের অনেক কষ্টের কথা, অনেক দুর্ভোগের কথা, অনেক আকুতি মিনতি এবং নিবেদন করেছেন তাদের স্বজনদের ফিরে পাওয়ার জন্য। তো যখন গুম বলা হচ্ছে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আজকে বলেছেন যে ওগুলো গুম নয়, আসলে ওগুলো ছিল অপহরণ। তো আপনি আইনের ব্যাখ্যা, রাজনীতি ব্যাখ্যা মিলিয়ে বলেন, যে ঘটনাগুলো আমরা জানি যে গুম হয়ে গেছে, এগুলোকে আমরা গুম বলবো না অপহরণ বলবো? ধন্যবাদ নাজমুল ভাই আমাকে আমার সময় দেওয়ার জন্য। প্রশ্নটি হচ্ছে কি, একটি অমানবিক একটা কথা নিয়ে আমরা আলোচনা করছি। একটি সভ্য জগতে যে শব্দটির অবস্থান হওয়া উচিত ছিল জাদুঘর নামক স্থানে,
আজকে সেই শব্দটি হয়ে গেছে আমাদের নাগরিক জীবনের একেবারে মানে অবিচ্ছেদ্য একটি শব্দ। আমরা গতকাল যে দিনটি পার করলাম আন্তর্জাতিক গুম দিবস, যদিও মোটা দাগে বলতে হবে যে আমাদের সরকারের সবচেয়ে অপছন্দনীয় শব্দটি হচ্ছে গুম, এবং যে কোনো শাসক দলের জন্যই যারা নাগরিক বান্ধব না, যারা এরকম একটা সুশাসন কায়েম করতে ব্যর্থ, তাদের জন্য কিন্তু গুম শব্দটি সত্যি মানে অপছন্দনীয় শব্দের তালিকায় খুব উপরের দিকে থাকে। এখন আমাদের সরকার আমরা দেখেছি গত 1 বছরে আমরা দেখলাম যে এই 7 মাসে না জানি 1 বছর সব মিলিয়ে 167 জনের একটা তালিকা আমরা পত্রিকায় দেখলাম যে যেখানে বলা হয়েছে তাদের ট্রেস করা যাচ্ছে না, অথবা তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বা তাদের নামে বা তাদের পরিচয় তাদেরকে উঠিয়ে নিয়ে যায় বা ধরে নেওয়া হয়েছে। এখন এটাকে ডিফেন্ড করার জন্য পুলিশ থেকে হয়তো বলা হতে পারে যে আমরা যাইনি, র্যাব বলবে আমরা করিনি, ডিবি তারা বলবে যে আমরা দেখিনি। এগুলি হচ্ছে দায়িত্ব যদি আপনি পালন করতে না চান তাহলে এই শব্দ চয়ন করতে পারবেন আপনি, কিন্তু ওগুলি বাদ দিয়ে যদি আমরা চিন্তা করি যেই পরিবারের ব্যক্তিটি গুম হয়েছে বা যেই ব্যক্তিটার পরিবারের ব্যক্তি অপহরণ করার পর তার লাশটি খুঁজে পাওয়া যায়নি, এখন গুম না অপহরণ এই শব্দ দিয়ে সেই পরিবারকে কিন্তু আপনি প্রবোধ দিতে পারবেন না। এবং কি হলো দেখেন, একটি পরিবারের যদি একজন ব্যক্তি মৃত পাওয়া যায়, অন্তত আপনি বুঝতে পারছেন যে তাকে তার লাশটি আপনি দেখলেন, দাফন করলেন, তার সয় সম্পত্তি আছে, তার ব্যাংক ব্যালেন্স আছে, যাই আছে, আপনি একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারছেন। কিন্তু যে প্রক্রিয়ায় এই যে গুম আবিষ্কার হলো এবং গুম হয়ে যাওয়ার পর যে ব্যক্তিটি আর খুঁজে পাওয়া গেল না, রাষ্ট্র তার কোনো দায়িত্ব নিচ্ছে না, আইনগতভাবে সে এখনো নিখোঁজ, তার ব্যাংক আপনি ইউজ করতে পারবেন না, তার সয় সম্পত্তি আপনি ভাগ করতে পারবেন না, ইভেন তার ছেলে মেয়ে তার পরিচয় দিতে পারবে বাবা কি হয়েছে বা তার মার কি হয়েছে বা তার ভাইয়ের কি হয়েছে, কতটুকু অমানবিক। না না, আমি একটা কথা বলি, আপনি কিন্তু এখানে আইনের ব্যাখ্যাটা এইভাবে হবে না। আইন আমাদের এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী যদি কেউ ডিসঅ্যাপিয়ার্ড হয়, খুঁজে না পাওয়া যায়, তো যেদিন থেকে লাস্ট দেখা গেছে তার 7 বছর পরে আইনের ভাষ্যমতে উনি মৃত বলে ওনাকে ঘোষণা করা হবে, ওদের বলা যাবে না 7 বছর পরে। আমি সেটা বলছি, এই জন্য আপনি বলছেন যে 7 বছরের কথা বলছেন আমিন ভাই, আমি তো 7 বছরে যাইনি, আমি আরেকটা কথা বলছি, 7 মাসের আরো কথা বলি। আপনি যে এই যে গুম বা অপহরণ বলছেন, এটা কিন্তু আজকের শব্দ না, আমাদের যে দণ্ডবিধি এটা 1860 সালে হয়েছিল, সেখানে গুমের কথা লেখা আছে। হ্যাঁ, অবডাকশন আছে না। আমার মনে হয় আমিন ভাই, আমি যেটা বলার চেষ্টা করছি, আমি তো বলিনি যে আইনে গুম বা অপহরণ বলে কিছু নাই, এটা অপরাধ থাকুক। আমার কথা হচ্ছে কি, আমার কথা হচ্ছে অবডাকশনটি আমাদের দেশে কিন্তু সভ্য সমাজের জন্য প্রয়োজনীয় জিনিস। না, আমাদের দেশে কবে হলো আমি ওটা বলেছি 1978 79 এর প্রথম দিকে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, তাকে কারা ধরে নিয়ে গেল, কিন্তু তখন কি এত সংখ্যক ঘটনা ঘটেছে? আমি জানি না আরম্ভটা কোথায়। না না, আরম্ভটা হচ্ছে জাসদের হাজার হাজার নেতা কর্মীকে নাজমুল ভাই ধরে নিয়ে যাওয়ার পরে গুম করা হলো, অপহরণ করা হলো, যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, ওই শব্দগুলি তাহলে কি নামে অভিধায় হবে? ওগুলি কি গুমের মধ্যে পড়বে না? ওগুলি কি অপহরণের মধ্যে পড়বে না? 79 এ যদি গুম শুরু হয়ে থাকে, 79 এ যদি অপহরণ শুরু হয়ে থাকে, তাহলে আগে সোনালী ভবিষ্যৎ, আগের সোনালী সময়গুলি কোথায় গেল? তাহলে সবচেয়ে বড় অপরাধ তো হচ্ছে 71 সালে বাংলাদেশকে স্বাধীন করে বঙ্গবন্ধু করেছেন। আরো বড় অপরাধ স্বাধীনতা ঘোষণা করে, আমাদের সোনার স্বাধীনতা ঘোষণা করে বড় অপরাধ করে ফেলছেন। সোনার পাকিস্তানটাকে যে ভেঙে ফেলেন এর অপরাধ না? হায় রে পাকিস্তান আমাদের, দেখেন না আজকে পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি পাকিস্তানিরা। 71 সালে সেদিন বঙ্গবন্ধু মুক্তিকামী মানুষকে যে স্বাধীন করেছিলেন, তার জন্যই তো তার জীবন দিতে হলো। কিন্তু সাম্প্রতিক ইতিহাসে গুমের যে ঘটনাগুলো, অপহরণ বা নিখোঁজ, এটা অপরাধ, এটা অপরাধ, তার কোনোটারই কোনো কুল কিনারা হচ্ছে না, যেটা পারভেজে বলছিলেন। তাহলে আমি সেটা বলছি ভাই, এটা অপরাধ। আমি এটা সমর্থন করছি না, কিন্তু যে কথাটা এটা না যে উনি 79 এর গুম কেন কেমন করে পাইলেন, আমি তো বুঝলাম না। আমিন ভাই একটু বলবেন, আপনি 79 এর প্রথম গুম শুনলেন বা অপহরণ হলো, এর আগে রাজনৈতিকভাবে কাউকে অপহরণ করা হয়নি? একটা নাম বলেন, একটা নাম বললাম তো মাহফুজুর রহমান বাবু, সিরাজকে ধরে নিয়ে রাতের অন্ধকারে মেরে ফেলা, ঘুমের মধ্যে পড়ে না, রাস্তায় পড়ে ফেলা, আপনি তো জানেন না এটা কি তাই হয়েছিল? সিরাজ শিকদারকে জাসদের হাজার হাজার নেতা কর্মীকে ধরে নিয়ে এই বক্তব্য দিয়েন না, হাজার হাজার লক্ষ লক্ষ বলেন না, গুনে একটা বলেন। আমি তো বললাম মাহফুজুর রহমান বাবু, ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আমি তো নাম বলছি। এখন যদি আমরা নাম জেনেও যদি আমার নাম না বলতে চাই, তাহলে আমরা অন্যদিকে চলে যাচ্ছি। আসলে প্রশ্নটা ছিল যে এগুলোকে আমরা, আচ্ছা আমি আমার বক্তব্য শেষ করে দিলাম। হাজার হাজার বলা হয়, কারণ একদম কথা বলতে আমিন ভাই মিস করে ফেলছে। আমিন ভাই বলেছেন, আমিন ভাইয়ের কথা আমি মেনে নিলাম যে 1969 সালে
গুম শুরু হয়েছে। না, তাই বলে এটা চলতে পারে না এবং অবশ্যই না, নাজরুল, আমি শুরু করি। অবশ্যই আমি আমিন ভাইয়ের কথাকে আমি ধরে নিলাম কোনোভাবেই এটাকে এবং আমি সমর্থন করব অ্যাডমিট না। করে নিলাম 1969 সালে 79 সালে গুম আবিষ্কার হয়েছে এবং সেই সময়টায় 79 সালে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল ওই সময়টা গুমটা শুরু হয়েছে আমি ধরে নিলাম, এবং সেই আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, তারা গুম তীব্র গতিতে মহাসমরে দেশব্যাপী চালিয়ে যাচ্ছে। তার মানে কি বিএনপির এত বড় অর্জনকে তারা মেলানো হতে দেয়নি, বিএনপির আদর্শটাকে তারা মনে করেছে সবচেয়ে বড় আদর্শ। এই জন্য আমিন ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি যে অন্তত একটি আদর্শকে বাংলাদেশ সরকার মহাদর করতে পেরেছে। রোপণ করবেন, অনেক অনেক এর তো অনেক ফল ধন্যবাদ, বাইর হবেই। অনেক ধন্যবাদ যেটা আমিন ভাই, ধন্যবাদ এই পারভেজ ভাই, দেশের মানুষের ধন্যবাদ দুর্ভাগ্য সোহাগ এটা। ভাই। আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে। কাল আবারও দেখা হবে অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।